সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আরব আমিরাত সরকারকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দ্রুত সময়ের মধ্যে তারা ব্যবস্থা নেবে বলে আশা তার। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনসেবায় সাহসী কাজের জন্য সকালে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে 15 পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। সেখানেই এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, অনেক বছর ধরে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে মোহাম্মদপুর। রাতারাতি এসব সমাধান করা না গেলেও এ নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উচ্ছৃঙ্খল আচরণ করলে পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানান মন্ত্রী। ইমেইলে তারা আমাদেরকে অনুরোধ করেছে 30 দিনের মধ্যে যেন আমরা আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিই তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। 30 দিন নয়, তারপরের দিনেই পাঠিয়েছি। ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে, আমাদের লোকাল যে এমবাসি আছে ইউএই এমবাসি তাদেরকে জানিয়েছে। আমিও তার সাথে যোগাযোগ করেছি। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবৎ একটা, আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, সেটা এখানে আমরা এখন বলতে চাই না, ফাঁস করতে চাই না। যে মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর আগামীকাল প্রথম মালয়েশিয়া সফরে যাচ্ছেন তারেক রহমান। এই সফরে দেশটিতে শ্রমবাজারের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে দুদেশের বাণিজ্য, বিনিয়োগ, সম্পর্ক উন্নয়ন ও হালাল অর্থনীতির প্রসার। সম্ভাবনা রয়েছে দীর্ঘদিনের আলোচনায় থাকা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরেরও। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে আসিয়ান অঞ্চলে বাংলাদেশের নতুন বাজার সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ বাড়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়ালালামপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে শ্রমবাজার নিয়ে আলোচনার পাশাপাশি গুরুত্ব পাচ্ছে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধি। দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশ মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বড় বিনিয়োগকারী। বর্তমানে বাংলাদেশে আইটি, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, টেক্সটাইল সহ বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগ রয়েছে প্রায় 755 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ থেকে তৈরি পোশাক, আলু, খাদ্য ও খাদ্য সামগ্রী, সীমিত পরিমাণ পাট ও পাটজাত পণ্য সহ প্রায় 22 ধরনের পণ্য রপ্তানি হয় মালয়েশিয়ায়। অন্যদিকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসে অপরিশোধিত পাম অয়েল, জ্বালানি তেল সহ বিভিন্ন পণ্য। এই সফর দুই বন্ধুপ্রতিম দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিশেষ করে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ চূড়ান্ত করার উদ্যোগ আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও বিস্তৃত করবে, যেখানে বার্ষিক বাণিজ্য প্রায় 2.6 বিলিয়ন মার্কিন ডলারের। মালয়েশিয়ার হালাল শিল্পে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে এবং এই খাতে সহযোগিতা আমাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা মাহবুব আলম শাহ মনে করেন, দুই দেশের সরকার প্রধানের বৈঠকের মাধ্যমে বাণিজ্যিক ঘাটতি কমানোর পাশাপাশি বাড়তে পারে বিনিয়োগের সুযোগ। একই সঙ্গে হালাল অর্থনীতির বৈশ্বিক বাজারে প্রবেশ বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও জানান তিনি। বর্তমানে মালয়েশিয়ার পণ্য বাংলাদেশে প্রবেশ করছে, যার প্রেক্ষিতে মালয়েশিয়ার এক্সপোর্টটা বেশি এবং বাংলাদেশের এক্সপোর্টটা কম। সেটার মধ্যে ভারসাম্য আনার জন্য আমাদের এই ফ্রি ট্রেড চুক্তিটা অত্যন্ত জরুরি এবং সেটা নিয়ে আমাদের কাজ চলছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসার পরে হয়তো এটা নিয়ে একটা চুক্তি স্বাক্ষর হতে পারে আর কি। প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরে আলোচনায় রয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি। চুক্তিটি স্বাক্ষর হলে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি কমবে বাণিজ্য ঘাটতি এবং বাড়বে কাঙ্ক্ষিত বিনিয়োগ। আসিয়ান অঞ্চলে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে এই সফর নতুন দিগন্ত খুলবে বলে আশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। মুস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।
মালয়েশিয়া সফরে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সকালে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জানান, সেখান থেকে 23 জুন চীন সফরে যাবেন তিনি। প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে মন্ত্রণালয়। নিশ্চয়ই আমরা দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। প্রাইভেট সেক্টরের আপনারা জানেন যে চীনের একটি সুনির্দিষ্ট অর্থনৈতিক জোন বাংলাদেশে গড়ে ওঠার কথা রয়েছে, সেই অনুযায়ী কাজও হচ্ছে। সেখানে বিভিন্ন প্রাইভেট সেক্টরের সাথে মাননীয় লিডারশিপের সাথে অ্যাকচুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ হবে, এবং আপনি এও জানেন যে যেটা আমরা বলেছি যে ইনভেস্টমেন্ট ফোরাম হবে। সুতরাং নিশ্চয়ই আমরা চীনা বিনিয়োগ বাংলাদেশে চাই। খুলনায় 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আজ। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন সহ বিভিন্ন দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন 11 দল। দুপুর 2টায় সার্কিট হাউস মাঠে এই সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা আসা শুরু করেছে। সমাবেশের মাঠে আছেন আমাদের সহকর্মী রাজু হাওলাদার, তার কাছ থেকে আমরা প্রস্তুতির সবশেষ খবর জেনে নেব। রাজু, মাঠে তো নেতাকর্মীদের এতক্ষণে চলেই আসার কথা, তো তাদের সাড়া কেমন দেখছেন? কারা বক্তৃতা করবেন সমাবেশে? ঢাকা থেকে আর কে কে গেছেন জানাবেন বিস্তারিত। ধন্যবাদ অতিথি আপনাকে। 11 দলীয় ঐক্যজোটের সমাবেশ এখনই শুরু হয়েছে, 2টা থেকে শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত যারা প্রধান অতিথি তারা এখনো পর্যন্ত আসেনি, এবং দলীয় ঐক্যজোট, সেই ঐক্যজোটের যে নেতৃবৃন্দ, সেই নেতৃবৃন্দর অনেকে এখানে জড়ো হয়েছে। তবে রোদের কারণে আশেপাশে রয়েছে, তারা এখনো মঞ্চের সামনে উপবিষ্ট হয়নি। এবং যারা অতিথি ঢাকা থেকে আসছেন, এই সমাবেশের প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান এমপি, মাননীয় বিরোধী দলনেতা আমির বাংলাদেশ জামায়াত ইসলামী, এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মিয়া গোলাম পরোয়ার। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সমাবেশ 11 দলীয় ঐক্যজোট, এই ঐক্যজোট হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই খুলনা বিভাগীয় সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে এবং চলছে। এবং ঢাকা থেকে যে নেতাকর্মীরা আসবেন, সেই নেতাকর্মীরা সকালেই খুলনা পৌঁছেছেন, এবং তারা কিছুক্ষণের ভিতরেই এখানে সমাবেশে এসে এবং তাদের যে দাবি দাবা এবং তারা তুলে ধরবেন। এবং খুলনার যে সভাপতি জামাতে আমির মাহফুজুর রহমান, তিনি জানিয়েছেন যে সকাল থেকে নেতাকর্মীরা চলে আসছেন, এবং যারা নেতৃবৃন্দ, যারা জামায়াত ইসলামী সহ 11 দলীয় যারা ঐক্যর যে কর্মী, তারাও অলরেডি এখানে চলে এসেছেন। এবং 10টি জেলা থেকে তারা নিরাপদে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে তাদের কথা অনুযায়ী চলেই আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মকানুন মেনেই তারা চলে আসছেন, এবং তাদের নিরাপত্তার জন্য খুলনা শহরে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন। এবং জামায়াত মাহফুজ সাহেব আরও জানিয়েছেন যে খুলনার যে 10টি জেলা, সে 10টি জেলা থেকে যারা আসবেন দুপুর 2টা থেকে শুরু করে বিকাল 5টার ভিতরেই এই স্বল্প সময়ের যে বিভাগীয় সমাবেশ, সেটা তারা শেষ করবেন বলে আমাদের জানিয়েছেন। তো অতিথি, এই ছিল খুলনার 11 দলীয় খুলনা বিভাগীয় রাজু, আপনার কাছ থেকে আমরা এই সমাবেশের বিস্তারিত জানছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশের খবর জানছিলাম আমরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে 20 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও এলাকাবাসী। দুপুরে তাদের ফিরিয়ে নিয়েছে বিএসএফ। এদিকে মেহেরপুর ও কুড়িগ্রাম সীমান্তের শূন্য রেখায় থাকা বাংলাভাষীদের এখন আর দেখা যাচ্ছে না। কুমিল্লার 106 কিলোমিটার দীর্ঘ সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শনিবার ভোর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সেই চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, ৫ জন পুরুষ, ১১ জন নারী ও ৪ শিশুকে পুশিনের চেষ্টা করা হয়। টহল দল গ্রামবাসীর সহায়তায় পুশিনের চেষ্টা প্রতিরোধ করে। এলাকার লোকজন জানান, বেলা ১টার দিকে শূন্যরেখা থেকে ওই ২০ জন সরিয়ে নিতে দেখা যায়। আমাদের এই বর্ডার দিয়ে প্রায় ২০ জনকে ভারতীয় বিএসএফ পুশিং করছিল আমাদের দেশে। তো আমাদের বিজিবি এটা জানতে পেরে তারা শক্ত অবস্থানে যায় এবং আমাদের সাধারণ জনগণ এবং আমরাও এটার প্রতিবাদ করি। ৬টার সময় আমরা জানতে পারি যে ভারত বিএসএফ বাংলাদেশের লোক পুশিং করছে। সেই সময় জানতে পেরে আমরা এখানে এসে প্রতিরোধ করি। আমরা ভারতের লোক বাংলাদেশে পুশিং হতে দেব না। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের শূন্যরেখার কাছে শুক্রবার থেকে অবস্থান নেওয়া ৪ জনকে শনিবার সকাল থেকে দেখা যাচ্ছে না। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৬ দিন ধরে অবস্থান নেওয়া বেলাল হোসেন ও সুমি আক্তার দম্পতি এবং তাদের ২ সন্তানকেও এখন দেখা যাচ্ছে না। এদিকে দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের কারণে কুমিল্লা সীমান্তের ১০৬ কিলোমিটার এলাকায় টহল বাড়িয়েছে বিজিবি। কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি দায়িত্বপূর্ণ ৯৬ কিলোমিটার এলাকায় আমরা ইতিমধ্যে সকল ধরনের পুশিং প্রতিরোধে সকল ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছি। কুমিল্লা জেলার ১০৬ কিলোমিটার সহ ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার মোট ৩২৭ কিলোমিটার সীমান্ত কুমিল্লা বিজিবির অধীনে রয়েছে। হাসান আহমেদ, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।